আসলে কারা এই ককরোচ বা আরশোলার দল, আর কেনই বা এরা প্রোটেস্ট করছে, আসলে এরা কি চায়, এবং এই আরশোলার দল কি পারবে 2029 সালে বিজেপির ভিতকে নড়িয়ে দিতে, এবং এই আরশোলার দলের পিছনে কে বা কোন বড় শক্তি রয়েছে, কে এদেরকে পিছন থেকে নেতৃত্ব দিচ্ছে। চলুন সর্বপ্রথম আমরা জেনে নিই এই নতুন দল ককরোচ জনতা পার্টি কিভাবে গঠন হলো। দেখো, একটার পর একটা পেপার লিক হয়েই চলেছে, যার ফলে ভারতীয় যুবাদের দিনের পর দিনের মেহনত এবং লক্ষ লক্ষ টাকার এডুকেশন ফিস সবকিছুই বরবাদ হয়েছে। দিনের পর দিন মেহনত করার পরে যখন তারা জানতে পারে যে পেপার লিক হয়ে গিয়েছে এবং সবকিছু শুরু থেকে শুরু করতে হবে, এর থেকে বার হতে না পারে কিছু কিছু স্টুডেন্ট তো আত্মহত্যাও করে নেয়। এবং এত পড়াশোনা করেও, এত ডিগ্রি নিয়েও ভারতীয় যুবারা চাকরি পাচ্ছে না। তো এই পেপার লিক এবং এই বেকারত্বের বিরোধিতা করতে যখন তারা রাস্তায় নেমে প্রোটেস্ট শুরু করে, ভারতের প্রধান বিচারপতি সিজিআই সূর্যকান্ত এই বিষয়ে বলতে গিয়ে বলেন যে এরা তেলাপোকার মতো আচরণ করে, এদের না আছে চাকরি, না আছে কাজকর্ম, এরা শুধু সোশ্যাল মিডিয়া চালায় এবং লোককে অ্যাটাক করে বেড়ায়। Youngsters like cockroaches, they don't get any employment, they don't have any place in profession. Some of them become media, some of them become social media, some of them become RTI activists, some of them become another activists, and they start attacking everyone. ব্যাস এই মন্তব্য শোনার পর থেকেই ভারতীয় যুবারা প্রোটেস্টে আরো জোর দেয়। তারা বলে যে না পাচ্ছে এরা পেপার লিক বন্ধ করতে, না পাচ্ছে এরা ন্যায় বিচার করতে। ঠিক আছে, আমরা ককরোচই ঠিক আছে, আমরা প্রোটেস্ট করেই যাব। দেখো, ককরোচ জনতা পার্টি অভিজিৎ দীপকে অপোজিশন এবং পাবলিকের ভিড়, বেশ কয়েকটা পেপার লিক এবং 10 থেকে 15 জন স্টুডেন্টের সুইসাইডের পর ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন চাইছে। কিন্তু তারা কি রেজিগনেশন পাবে? ধর্মেন্দ্র প্রধান কি পদত্যাগ করবে? তাদেরকে আমি এক কথায় বলছি যে না, সে পদত্যাগ করবে না, কারণ ভাজপাতে বড় বড় কালপিট লুকিয়ে রয়েছে। তাদের কারনামা ধর্মেন্দ্র প্রধানের চেয়ে আরো বড় বড়। তারা পদত্যাগ করেনি, আর ইনি বা কেন পদত্যাগ করবেন? প্রায় 30 থেকে 40 জনেরও আরো বেশি ভ্রষ্টাচারী নেতা তারা কংগ্রেস থেকে ভাজপায় যোগ দিয়েছে শুধুমাত্র নিজেদেরকে ইডি এবং সিবিআই এর হাত থেকে বাঁচানোর জন্য। এবং এদের মধ্যে তো কারোর উপরে রেপ, মার্ডার, এক্সটর্শন, মানি লন্ডারিং, এমনকি টেরোরিজম এবং টেরর ফান্ডিং এর চার্জেসও লেগেছিল। কিন্তু আমরা সবাই জানি যে বিজেপি একটা ওয়াশিং মেশিন পার্টি, সব দাগ ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তাই তো এই সমস্ত ভ্রষ্টাচারী নেতাদের মধ্যে কাউকে মিনিস্ট্রি অফ ওমেন এন্ড চাইল্ড ডেভেলপমেন্টের মন্ত্রী বানিয়ে দেয়, এবং কাউকে এমপি, এমএলএ এবং এছাড়াও চিফ মিনিস্টারও বানিয়েছেন। যেখানে সিঙ্গাপুরের গভর্নমেন্ট 10 রকমের ব্যবসায় ডোমিনেট করছিল পাবলিককে ভালো ফ্যাসিলিটি দেওয়ার জন্য, ওখানে ধর্মেন্দ্র প্রধান অ্যাজ এ পেট্রোলিয়াম মিনিস্টার বলতো যে ভারত পেট্রোলিয়ামকে প্রাইভেটাইজ করে দেওয়া উচিত, এবং এরপরে ধর্মেন্দ্র প্রধানকে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট বানানো হয়। সেখানেও তিনি ভালো কিছু করতে পারেননি, মানে অ্যাচিভমেন্ট জিরো। এবং তার এই সমস্ত কাবিলিয়ত দেখার পরে আমাদের মোদিজি তাকে 2021 সালে ভারতের এডুকেশন মিনিস্টার বানিয়ে দেয়, এবং তারপর থেকেই নিট, এসএসসি, সিবিএসসি থেকে নিয়ে সিইউইটি সমস্ত এক্সামের ভান্ডার ফাটতেই থাকে, মানে এক এক করে পেপার লিক হতেই থাকে। এবং এছাড়াও এই সমস্ত কিছুর পরেও সিলেবাস গুলোকে বাছাইমূলকভাবে পরিবর্তন করা হয়। 80,000-এরও বেশি স্কুল মার্জিং এর নামে বন্ধ করে দেওয়া হয়। তথ্য বাজায় বেশ কিছু আন্ডার এজ স্টুডেন্টও সুইসাইড করে নিয়েছে। এবং এত কিছু ঘটে যাওয়ার পরেও যদি এডুকেশন মিনিস্টার ইস্তিফা না দেন, তাহলে কিভাবে একজন কমন ম্যান কনস্টিটিউশনের উপরে বিশ্বাস রাখবে? এবং এই সমস্ত কিছুর পরেও কিছু ভক্তগণ বলছে যে ককরোচ জনতা পার্টির এত প্রোটেস্ট বা এত নাটক করার কি আছে? 22 তারিখে আবার এক্সাম দাও, এত ড্রামা করার কি আছে? এখানে একদিনের তো ব্যাপার মাত্র। যদি আপনিও এরকম ভেবে থাকেন, তাহলে চলো এই দুই স্টুডেন্টের গল্প একবার শুনে নাও। তারপর আমি আপনার কাছে একটা প্রশ্ন করব, যার উত্তর আপনি কমেন্টে দিয়ে যাবেন। সর্বপ্রথম রাজস্থানের শিকার জেলায় থাকা এই 22 বছরের স্টুডেন্ট, নাম উমেশ মালি। 22 বছরের উমেশ মালি 3 বছর ধরে নিট এক্সাম ক্লিয়ার করার চেষ্টা করছিল। প্রথম দুবার তো সে পেপার ক্লিয়ার করতে পারেনি, কিন্তু এইবারে তার এক্সাম খুবই ভালো গিয়েছিল। সে ভেবেছিল এইবারে তার নিট ক্লিয়ার হয়ে যাবে এবং তার এতদিনের সব স্বপ্ন পূরণ হবে এবারে। কিন্তু ইন্ডিয়ান অথরিটির গাফিলতির কারণে এবারকার পেপার লিক হয়ে যায়। তার এতদিনের মেহনত বেকার হয়ে যায়, তার সমস্ত স্বপ্ন এক মুহূর্তে ভেঙে যায়। সরকার তো বলেই দিয়েছে যে 21 জুন আবার এক্সাম হবে, আবার তোমাদেরকে পেপার দিতে হবে। কিন্তু এত প্রেশার নেওয়ার জন্য 22 বছরের উমেশ তৈরি ছিল না। কিন্তু সে তাও ভাবে যে যাই হয়ে যাক, মাত্র একদিনেরই তো ব্যাপার, এই বলে সে আবার প্রিপারেশন শুরু করে দেয়। কিন্তু তার শরীর আর পাচ্ছিল না। শেষমেশ 15 জুন সে একটা পেপারে লেখে मैं इस दुनिया को छोड़ के दूर जा रहा हूं, मतलब আমি এই দুনিয়া ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, এবং সে এই লিখে সুইসাইড করে নেয়। এবং এই একই ঘটনা ঘটায় উত্তরাখণ্ডের দেরাদুনে থাকা 23 বছরের শিক্ষার্থী রিয়া কুমারী। সেও বেশ সময় ধরে এই নিট ক্লিয়ার করার চেষ্টা করছিল, এমনকি ক্লাস 12 বোর্ডের টপারও ছিলেন ইনি। একজন এরকম মেধাবী শিক্ষার্থী যে কিনা নিজের লাইফে অনেক কিছু অর্জন করতে পারত। যখনই সে খবর পায় যে পেপার লিক হয়ে গিয়েছে এবং রি এক্সাম দিতে হবে, এক্সামের ডেট দিয়েছে, তখন সেই চিন্তা তাকে ভেতর থেকে কুরে কুরে খেতে থাকে। সেও একবার নিজের বাপ মার কথা ভেবেছিল, কিন্তু এই যে প্রেসার, এত চাপ, এত স্ট্রেস সহ্য করতে না পেরে সে একটা পেপারে লেখে আই লাভ ইউ মম ড্যাড, এবং তারপরেই দেরাদুন
দেরাদুনের এই 23 বছরের শিক্ষার্থী সুইসাইড অ্যাটেম্প্ট করে নেয়। ওদিকে আকাঙ্ক্ষা চতুর্বেদীরও এই একই ঘটনা, পেপার লিক হওয়ার কারণে সেও সুইসাইড অ্যাটেম্প্ট করেছে। এবং এই একই ঘটনা ইউপির ঋত্বিক মিশ্রার সঙ্গেও ঘটেছে। দিল্লির আকাঙ্ক্ষা পান্ডের সঙ্গে এই সেম ঘটনা, পেপার লিক হওয়ার কারণে সুইসাইড। এবং এসব ছাড়াও না জানি কত লক্ষ লক্ষ স্টুডেন্ট একই পরিমাণ প্রেসার এবং স্ট্রেসের মধ্য দিয়ে পার হচ্ছে। ইয়শ যাদব যে এই পেপার লিক করিয়েছিল তাকে কোর্ট পুনরায় পরীক্ষায় বসার অনুমতি দিয়ে দিয়েছে। এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কি অ্যাকশন নিচ্ছে? টেলিগ্রাম ব্যান করে দিচ্ছে ইন্ডিয়াতে। মানে যে গোড়ায় গন্ডগোল সেটা ঠিক না করে আগা ধরে ঝুলছে। এই ব্যাপারে নিজে টেলিগ্রামের অনার ইন্ডিয়ান গভর্নমেন্টকে ক্রিটিসাইজ করেছে। এবং টেলিগ্রাম ব্যান হওয়ার পরে সমস্যায় পড়েছে সাধারণ স্টুডেন্টরা, যারা টেলিগ্রাম থেকে কোর্স কিনে পড়ছিল। আর এখন আবার আর্মিদের ট্রান্সপোর্ট ইউজ করে তাদের হেল্প নিয়ে ট্যাক্সের টাকা আরো খরচ করে পেপার ট্রান্সপোর্ট করা হচ্ছে। এত ঝামেলা, এত সমস্যা কিছুই হতো না যদি অথরিটি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করত। আর এখন কিছু লোক এদেরকেও ডিফেন্ড করছে যে একদিনের তো মাত্র ব্যাপার, আরেকবার পেপার দিয়ে দাও, আর এত নাটক করে লাভ নেই। তাদের মতো লোকজনদের কাছে আমার একটাই প্রশ্ন, যে সমস্ত স্টুডেন্টরা সুইসাইড করেছে তাদের জায়গায় যদি আপনার সন্তান বা আপনার ভাই বোন হতো, তাহলে কি পারতে নিজেকে এই একই কথা বলতে? একটা জিনিস হুট করে বলে দেওয়া খুবই সহজ, কিন্তু যখন নিজের গায়ে চাপে তখন বোঝা যায় যে বাস্তবতা কত কঠিন। এবার চলুন জেনে নেওয়া যাক যে আরশোলা দলের পেছনে আসলে কে রয়েছে, কে এদেরকে পেছন থেকে নেতৃত্ব দিচ্ছে। দেখো সিজেপির বায়োতে তাদের ফাউন্ডারের নাম দেওয়া রয়েছে, মানে অভিজিৎ দীপকে। দেখো যখন এক্সপার্টরা এই অভিজিৎ দীপকে সম্পর্কে জানতে শুরু করে, প্রচুর পরিমাণ তথ্য ঘাটার পরে একটা বড় কনস্পিরেসি তাদের সামনে আসে। এই অভিজিৎ দীপকে কোনো সাধারণ বেরোজগার স্টুডেন্ট নয়। এই অভিজিৎ দীপকে আম আদমি পার্টির একজন হার্ড কোর সাপোর্টার। 9 বছর ধরে আম আদমি পার্টি রয়েছে কাজ করে আসছে, যেটাকে ইউথ আন্দোলন বলে চালানো হচ্ছিল, সেটার পিছনে আম আদমি পার্টি বসে রয়েছে। আর এই সমস্ত তথ্যই গভর্নমেন্টের কাছে রয়েছে, আইনি ব্যবস্থা হতে পারতো এদের বিরুদ্ধে, সেই জন্য এরা পুরো অপারেশন বিদেশ থেকে করেছে। উপর দিকে মনীষ সিসোদিয়া সোশ্যাল মিডিয়াতে এসে বলছেন যে সে সিজেপি কে সাপোর্ট করে। सोशल मीडिया स्क्रॉल कर रहा था, ये कॉकरोच जनता पार्टी वालों ने धमाल मचा रखा है, छाए हुए हैं। সাথে তো তুমি অবশ্যই থাকবে, কারণ এ তো তোমারই সহকর্মী, তাই না টাকলু আঙ্কেল? তো এইরকম করছে, এটাকে প্রুভ করছে এর মতো কিছু এডুকেটেড গাওয়ারেরা, এবং এদেরকে দেখে খুশি হচ্ছে মোদি ভক্তরা। আরে সিজেপির পেছনে আম আদমি পার্টি থাকা যেই থাক না কেন, তারা সবাই বিজেপির থেকে অনেক ভালোই হবে। আমরা সবাই জানি যে কেজরিওয়াল সরকার দিল্লিতে ক্ষমতায় আসার পর কি কি করেছিল। ইলেকট্রিক বিল ফ্রি করে দিয়েছিল, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে তিনি কতটা এগিয়ে নিয়ে গিয়েছিল, সরকারি স্কুলগুলোকে প্রাইভেট স্কুলের মতো উন্নত করে তুলেছিল। সেই জন্য মোদি জানতো যে তাকে এইভাবে হারানো সম্ভব নয়, সেই জন্য তাকে ফেক কেসে জেলে ঢুকিয়ে দেয়, এবং ইলেকশন জেতার পরে কোনো কেস প্রমাণিত না হওয়ার ফলে তাকে ক্লিন চিটও দিয়ে দেওয়া হয়। তো এইসব নিয়ে অন্যদিন কথা বলবো, এইসব নিয়ে কথা বললে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। যেখানে আমরা ছিলাম, এর মতো ক্রিয়েটাররা অভিজিৎ দীপকে আসলে কে, সিজেপির পেছনে আসলে কে রয়েছে, এইসব নিয়ে এত রিসার্চ করছে, এইসব নিয়ে এত এদের মাথা ব্যথা। এরা কোনোদিন রেপিস্ট, দুষ্কর্ম, দুর্নীতিকারী নেতাদের উপরে কথা বলে না, তাদেরকে নিয়ে এত রিসার্চ করে না, তাদেরকে এত ট্রোল করে না। আর কেন করে না জানেন? কারণ এইসবের জন্য এরা টাকা পায়। এদের নিজেদের মা বোনেদের সঙ্গে এরকম হলেও এরা চুপ থাকবে, কারণ তারা টাকা পাবে। এরা দেশের সঙ্গে গদ্দারি করছে, আর তোমরা কোথাকার কে? এদের মতো লোকেদের জন্য ইংরেজদের গোলামি করতে হয়েছে, কারণ এরা সিস্টেমের বিরুদ্ধে কোনো কথাই বলে না। দেখো সিজেপির এই প্রোটেস্টে বাইরের অনেক মিডিয়া এসেছিল, এবং তারা ইন্ডিয়ান ইউথকে পুরোপুরি সাপোর্ট করছিল। Or the Cockroach Junta Party, or CJP. Where are you from? Protest from Canada. Okay, so what's your aim? Okay. I support the people. If the people want change You in their support country, Gen Z. I support this. You support Gen Z. Yes. বিদেশি হয়েও তারা ইন্ডিয়ান কারাপশনের বিরুদ্ধে। আর দেশে এত বড় প্রোটেস্ট চলছে, চলুন দেখে নিই আমাদের মিডিয়া কি দেখাচ্ছে। ये हो गया एबीपी न्यूज, जी न्यूज, ठीक है। अब ये देखो आज तक, ठीक है। ये हो गया तुम्हारा इंडिया टीवी। হ্যাঁ, আমাদের কিছু ইন্ডিয়ান ইউথ মিডিয়াও এসেছিল, যার মধ্যে একজন ছিল এই ভাইটি। এই গদি মিডিয়ার লোকদেরকে পুরো পালিশ করে ছেড়ে দিয়েছে। प्रोटेस्ट कोई भी हो, मुद्दा कोई सा भी हो, कुछ सुअर अपना काम करने जरूर पहुंच ही जाते हैं। इसको पता नहीं बीजेपी से, आरएसएस से कितना पैसा आता है, ये हर प्रोटेस्ट खराब करने पहुंच जाता है। এবং যারা এই আন্দোলনকে হালকায় নিচ্ছিল, ভাবছিল যে 2-4 দিন আন্দোলন করবে এবং তারপর তারা নিজে থেকে হাল ছেড়ে দেবে, তাদেরকে বলে দেই ইন্ডিয়ান কিষানরাও এই আন্দোলনে যোগ দিয়েছে। তো এই আন্দোলন এত সহজে তো বন্ধ হচ্ছে না, এবং অনেকেই ভাবছে যে এত লোক, এদের খাওয়ার ব্যবস্থা হচ্ছে কিভাবে। এখানে দেখতেই পাচ্ছ মুসলিম ভাই এবং শিখ ভাই তানারা এগিয়ে এসেছেন, এবং এত হাজার হাজার লোকেদের খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তানারা। সবশেষে এতটুকুই বলবো, ইন্ডিয়ান ইউথ এগিয়ে চলো, জয় জওয়ান জয় কিষান।